নমস্কার দর্শকরা, খুললাম খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন, তারা ভিডিওটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন। দর্শকরা, আমি একটা প্রশ্ন প্রশ্ন ঠিক নয়, মানে একটা আমার মনে একটা প্রশ্ন জাগে প্রায়, যে অসমে এত বিচারপতি থাকতে বিপ্লব কুমার শর্মা এমন কি মহান হয়ে গেলেন, এটা একটা আমার কাছে একটা বিরাট প্রশ্ন। আমি রাকেশ পাল সম্পর্কিত বিপ্লব শর্মা কমিটি যে রিপোর্ট পেশ করেছে সেটা শুদ্ধ অশুদ্ধ বা এটা নিয়ে আমি কিছু বলছি না। আমি বলছি যে তিনি রিপোর্টটা পেশ করেছেন, তিনি আরেকটা রিপোর্ট পেশ করেছিলেন, যেটা হলো 6 নম্বর আসাম চুক্তি 6 নম্বর দ্বারা বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সুপারিশ, এবং তার সুপারিশগুলি যদি আপনারা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন তাহলে দেখবেন প্রতিটি প্রায় বেশিরভাগ সুপারিশ বাঙালিদের বিরুদ্ধে গেছে। এটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, বলা হচ্ছে বরাক উপত্যকায় 6 নম্বর ধারা প্রয়োগ করা হবে না, কিন্তু 6 নম্বর ধারা বরাকে পরোক্ষভাবে প্রয়োগ করার একটা ব্যবস্থা হচ্ছে। আমি বসুন্ধরার কথা বলেছি আপনাদেরকে, আরও দেখবেন বিভিন্ন বিষয়ে যখন ডকুমেন্ট চাওয়া হবে তখন এটাই আসবে। তারপর চাকরির ক্ষেত্রে খিলঞ্জিয়া সংরক্ষণের যে কথাটা বলা হচ্ছে, প্রস্তাব রাখা হয়েছে, আর সেটাতে বরাক উপত্যকা বাদ পড়বে কি না পড়বে। চাকরি তো সেন্ট্রালি দেওয়া হচ্ছে এখন, তো সেন্ট্রালি যখন 80% রিজার্ভেশন হয়ে যাবে খিলঞ্জিয়াদের জন্য, তখন বরাকের জন্য কি থাকবে? এগুলো প্রশ্ন কিন্তু আগামীতে আসবে। আমি জানি যে এইগুলো প্রশ্ন করায় আমাদের এখানকার কিছু লোক অত্যন্ত বিরক্ত হবেন এবং তারা বলবেন এই লোকটা খুঁজে খুঁজে এগুলো বের করছে। কারণ আপনি যেই জাতির স্বার্থে কিছু বলবেন, সঙ্গে সঙ্গেই আপনাকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করা হবে, অথচ ওরা ওদের জাতির স্বার্থে বলতে পারবে, কিন্তু আপনি আপনার জাতির স্বার্থে বলতে পারবেন না। এটা হলো আমাদের একটা বিড়ম্বনা। যাই হোক, একজন বিচারপতি, আমি রিপোর্টগুলো একটু একটু করে বের হচ্ছে, তো মানে এতভাবে, মানে কিভাবে কোনো পয়েন্ট বাদ যায়নি যেখানে কোনো যেখানে মানুষকে নির্যাতনে ফেলা যায় না বা মানুষকে অসুবিধার মধ্যে ফেলা যায় না। শহরাঞ্চলের জমি কেনা যাবে না, এই শহরাঞ্চলের জমি গ্রামাঞ্চলের জমি ভাগ করা, জমি তো জমি, শহরাঞ্চলের জমি গ্রামাঞ্চলের জমি আবার কি, মানে এক কথায় যে জমির অধিকার থেকেও আস্তে আস্তে বাঙালিরা বঞ্চিত হবে, এরকম একটা সুপারিশ করা হয়েছে। এই ব্যক্তিটি আবার এপিএসসি কেলেঙ্কারির রাকেশ পাল সম্বন্ধিত বিভিন্ন তথ্য দিয়েছেন। তো আমি কিন্তু আর কি কেউ নেই এগুলো করার? একজন বিপ্লব কুমার শর্মাই পেলেন? আমি বুঝতে পারি না। মানে অনেক বিচারপতি অবসর নিয়েছেন এখানে, একজন বিচারপতি কি এত দায়িত্ব? বাবা, আমার সাংঘাতিক লাগছে। এই যে 6 নম্বর ধারার এত মানে সূক্ষ্মভাবে বিভিন্ন বিষয়কে তুলে ধরা হয়েছে খিলঞ্জিয়াদের, তথাকথিত খিলঞ্জিয়াদের স্বার্থে, যে বাকিদের যে একটা স্বার্থ রয়েছে সেটা অস্বীকার করা হচ্ছে। আসামের ভূমির উপর কার অধিকার, তারপরে 3 পুরুষ এখানে থাকতে হবে, 1951 সালকে ভিত্তিবর্ষ ধর, যেন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 1971 সাল, তারপরও এখানে 1951 সালকে ভিত্তিবর্ষ করা হচ্ছে। আমি জানি বরাক উপত্যকা অনেকে 51 সাল চান, তারা কেন চান আমি জানি, এটা আপনারা চাইলেই তো হবে না। একটা সমাজ তৈরি হয়েছে বরাকে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 2014 সালের যারা ভোটার লিস্ট আছে সেটার ভিত্তিতেই বরাক উপত্যকা নাগরিকত্ব নির্ধারিত হোক। কারণ এতদিন নির্বাচন হয়েছে, এখানে সিএটিএ এর একটা জটিল পরিস্থিতি তৈরি করা হয়েছিল। আমিও স্বীকার করছি, আমি সিএর খুব পক্ষে ছিলাম, ভেবেছিলাম যে সিএ দিয়ে উদ্বাস্তু বাঙালিদের নাগরিকত্ব সুনিশ্চিত হবে, কিন্তু সেটা যখন হলো না, তখন 2014 সাল, তখন যে অবস্থা 2014 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদেরকে নাগরিক করা হোক। তো প্রশ্ন হলো এই জায়গায়, এই বিপ্লব কুমার শর্মা এত গুরুত্বপূর্ণ একজন বিচারপতি কেন হয়ে উঠলেন? বিচারপতিরা তো নিরপেক্ষ থাকার কথা, তারা জাতপাতের ঊর্ধ্বে উঠবেন, কিন্তু হয় না। এই যে রঞ্জন গগৈ, যিনি এনআরসির, যার তত্ত্বাবধানে এনআরসিটা হয়েছে, তিনি কি সর্বনাশটা করে গেলেন, একটা জাতিকে, কত মানুষকে পথে বসিয়েছেন, এবং তার সেই এনআরসিকেই এখন অনেকেই সরকারের অনেক মন্ত্রীরা বলছেন যে এটা কোনো কাজের নয়, এটাকে আবার পুনর্বিবেচনা করতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে, ধরনের কথা হচ্ছে। এনআরসিটা যে কবে এটা ফাইনাল রিপোর্ট বের হবে এটার কোনো হিসাব নেই। উল্টো দেখা যাচ্ছে প্রায় 18 লক্ষ মানুষ এনআরসির ক্ষেত্রে ঝুলে আছেন, তাদেরকে রিজেকশন স্লিপও দেওয়া হয় না। রিজেকশন স্লিপ যদি দেওয়া হতো তখন তারা সিএ এর মাধ্যমে হয়তো একটা আবেদন করতে পারতেন, কিন্তু সেই রাস্তাটাও এখন বন্ধ রয়েছে। তো একজন বিচারপতি, আমার প্রশ্ন একটাই আমি আজকের মাধ্যমে তুললাম, বিপ্লব কুমার শর্মা
বিপ্লব শর্মাকে কেন বিপ্লব শর্মাকে দিয়েই এই কাজটা করানো হলো, অন্য বিচারপতি কি ছিলেন না? আমি যদি উনি এটা করতেন তাহলে আমি বলতাম না। সেই এপিএসসি কেলেঙ্কারির তদন্ত কমিটিও তার নেতৃত্বে, এটা কারণটা কি আমার ঠিক বোধগম্য হলো না। ধরুন ধরুন আসাম চুক্তি রূপায়ণের দায়িত্বটার যেটা তিনি করেছেন, ঠিক আছে, রিপোর্ট তৈরি করেছেন, শিলচরে এসেছিলেন, অনেক লোকের পরামর্শ নেওয়া হয়েছে, যদিও একটি পরামর্শ কার্যকর করা হয়নি, উদ্ভর্ষ পরামর্শ দিয়ে গেছেন এই কমিটির রিপোর্টে। এক একটা রাস্তার নাম মানে বিভিন্ন ভাষাগোষ্ঠীর মধ্যে একটা সংঘাত তৈরি করা রাস্তা তিনি তৈরি করে গেছেন। রাজা গোবিন্দচন্দ্রের নামে রেল স্টেশন, শিলচর মেডিকেল কলেজ মৈলক চৌধুরীর নামে, মানে এরকম একটা, আর বাঙালি হিন্দুর নামে কিছু তিনি দিতে চাননি, অর্থাৎ বাঙালি হিন্দু এবং অন্যদের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করা হয়েছে এতে। তো এই ধরনের কাজ, আর এই কমিটির রিপোর্টটা এখন পর্যন্ত কিন্তু প্রকাশ্যে আসেনি, ওয়েবসাইটে এসেছে এখন, কিন্তু প্রথমে আসেনি। এই রিপোর্ট কার্যকর করার জন্য এখন আসুর সঙ্গে বৈঠক চলছে। আশ্চর্য ঘটনা। যাই হোক, এটা তাদের ব্যাপার, তারা বৈঠক করবেন কি করবেন না। আমার প্রশ্ন হলো যে বিপ্লব কুমার শর্মার মধ্যে এমন কি প্রতিভার লুকায়িত রয়েছে যেটা অন্য বিচারপতিদের নেই, যে গুরুত্বপূর্ণ সবগুলো কমিশনের দায়িত্ব তাকেই দিতে হবে? এটা আমি ঠিক বুঝতে পারলাম না জিনিসটা। যাই হোক, সরকার বুঝবে কাকে দেবে না দেবে। কিন্তু যে লোকটার এমন কিছু সুপারিশ করেছে যার জন্য অসমে বসবাসকারী বাঙালিরা আগামীতে আরো দুর্দশার মধ্যে পড়বেন, একটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। এবং এই সুপারিশ যদি কার্যকর করা হয় তাহলে বরাক উপত্যকায় কোনো ক্রমে বাঙালিরা বেঁচে যাবেন, কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিরা এক দ্বিতীয় শ্রেণীর নাগরিকে রূপান্তরিত হবেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। যদিও এখন অনেকে বলবেন যে এসব খিলঞ্জিয়ারের স্বার্থে করা হয়েছে। খিলঞ্জিয়াদের স্বার্থে করা হয়েছে, তো বাকিদের স্বার্থটা কি হবে? বাকিদের স্বার্থ কি থাকবে না? তো একটা গণতান্ত্রিক দেশে এভাবে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সংরক্ষণ দেওয়ার নীতি হয়তো থাকতে পারে, কিন্তু এত প্রবলভাবে সারা রাজ্য জুড়ে যে প্রচেষ্টাটা হচ্ছে, এটা কি ঠিক? বলা হচ্ছে যে বরাক উপত্যকাকে একটা বাইরে রাখা হবে, কিন্তু আদৌ কি বরাক উপত্যকা একটা বাইরে থাকবে শেষ পর্যন্ত? আমাদের এখানকার কিছু লোক না বুঝে বলবেন যে 1906 নম্বর ধারাকে বোরাকে বাস্তবায়িত করা হোক। একজন আমাকে বললেন যে যেহেতু এখানে 1951 সালের কথা আছে তো বোরাকে, আরে বাবা, খালি 51 সালের কথা নয়, এখানে চাকরির কথা আছে, এখানে আপনার জমির কথা আছে, এখানে আপনার নাগরিকত্বের প্রশ্ন জড়িত রয়েছে, এখানে আপনার সুবিধার প্রশ্ন জড়িত রয়েছে, এখানে আপনার শিক্ষার, আপনার সন্তানের ভবিষ্যতের প্রশ্ন জড়িত রয়েছে। আমি আগেও বলছি, এখনো বলছি, আমি অসমীয়াদের খুব শ্রদ্ধা করি। কেন শ্রদ্ধা করি জানেন? কারণ তারা তাদের নিজের মাতৃভাষা, নিজের যে জাতির স্বার্থ, নিজের জাতিগত ঐক্যটা সুরক্ষা করতে পারে, কিন্তু বাঙালিরা পারে না। এটা হলো বাঙালিদের একটা দোষ। বিশেষ করে বরাক উপত্যকার বাঙালি ছাড়াও যারা আছেন, বরাক উপত্যকার মানুষ যে বিভিন্ন জাতি ভাষা ভুলে যে এক হওয়া উচিত, এটাও হন না। দুটো দিকে আমরা মার খেয়েছি। একটা হলো বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ নয়, একটা হলো বরাক উপত্যকার মানুষ হিসেবে আমরা ঐক্যবদ্ধ নই। বাংলাভাষী, হিন্দিভাষী সবাই ঐক্যবদ্ধ হওয়া উচিত এইগুলো বিষয়ে, কিন্তু না, এটাও হচ্ছে না। তো এইগুলো বিষয়ে একটা ভাবার রয়েছে। বিপ্লব শর্মা কমিটির যে রিপোর্টটা, এখন আবার এই রিপোর্ট নিয়ে চর্চা চলছে, আসুর সঙ্গে আলোচনা চলছে, মানে আবার নতুন জমি আরো কয়েকদিন পর আরো কিছু একটা বের হবে, দেখবেন আপনি। নিশ্চিত বলে দিলাম, সব তো এখন বের হবে না, আরো কিছুদিন পর এক একটা পয়েন্ট বের হবে। এখন যেমন গ্রামাঞ্চলের জমি সার্ভে হবে, বলা হচ্ছে চর অঞ্চলে সার্ভে চলবে। তো আমাদের এখানকার অনেক হিন্দু হয়তো খুশি হবেন, বা চর অঞ্চলে সার্ভে হচ্ছে, মুসলমানদের তো বেশ হবে। তারপর যখন আপনার অঞ্চলে হবে তখন কি করবেন? এগুলো বিষয় বোঝার দরকার রয়েছে। তো এই বিষয়গুলো খুব জরুরি। কিন্তু মুশকিল হয়েছে কি জানেন, বরাক উপত্যকার যারা আমাদের যে নির্বাচিত বিধায়ক বা সাংসদরা আছেন, তারা এসব বুঝতে চান না, বুঝলেও এসব বলতে চান না, যদি পরে যদি টিকিট না পান। আমি এসব কথা অনেক বলেছি, আজকে বলার ইচ্ছে ছিল না, কিন্তু বলছি। তাই সুতরাং বিপ্লব শর্মার নামটা একটা আতঙ্ক হয়ে গেছে আমাদের কাছে, আমাদের যারা অসমে বসবাসকারী ভাষিক সংখ্যালঘু যারা আছি আমরা, এটা আতঙ্কের নাম হয়ে গেছে এটা, এবং ধর্মীয় সংখ্যালঘু একটা আতঙ্কের নাম হয়ে গেছে। একজন বিচারপতি কিভাবে একটা জাতিগোষ্ঠীর জন্য একটা আতঙ্কের কারণ হতে পারেন, তার একটা প্রত্যক্ষ সেটা আমি ভেবে পাই না। তিনি নিশ্চয়ই খুব দক্ষ বিচারপতি ছিলেন, তবে তিনি তার জায়গা থেকে যে কাজগুলো করেছেন তাকে আমি এই জায়গায় শ্রদ্ধা জানাই, যে তিনি তার জাতির স্বার্থে তিনি যে সুপারিশগুলো করেছেন, সেটা তার জাতিকে রক্ষা করার জন্য, খিলঞ্জিয়াকে রক্ষা করার জন্য
এটা খিলঞ্জিয়ারের পক্ষ থেকে সঠিক, কিন্তু একজন বিচারপতির বোঝা উচিত যে বিচারপতির কাছে সবাই সমান। বোঝা উচিত যেখানে অন্য জনগোষ্ঠীর লোকরা বসবাস করছেন এবং কোনো একটা ডকুমেন্ট বলা হচ্ছে, কোনো একটা ডকুমেন্ট যদি উপজাতিরা চান, জনজাতি কোনো গোষ্ঠীর ক্ষেত্রে জমি কেনার ক্ষেত্রে কোনো ডকুমেন্ট লাগবে না। আশ্চর্য ঘটনা। আপনি কিভাবে বুঝলেন যে জনজাতি যিনি আছেন তিনি আসামেরই নাগরিক? একজন লোকের চেহারা ধরুন অনেকটা উপজাতিদের মতো দেখতে, নামটা, উনি এসে বললেন যে আমি জমি কিনবো। উত্তর পূর্বাঞ্চলের বাইরে কি উপজাতি নেই? আজকে মায়ানমার থেকে কি হারে উপজাতি প্রবেশ করছে, এখানে কুকিরা প্রবেশ করছে, না হাজার হাজারে প্রবেশ করছে। এরাও তো এসে যেতে পারে আসামে, এসে কালকে বলবে যে আমাকে জমি কিনে আপনাকে দিয়ে দেবেন, আপনি কেউ ডকুমেন্ট দেখবেন না। বাংলাদেশে আমি সেদিন দেখলাম প্রচুর পরিমাণ গারো, খাসিয়া, এমনকি অসমিয়ারাও আছেন। তো এরা যদি কালকে এসে এখানে বলেন যে না আমরা, তো আপনি কি ডকুমেন্ট চেক করবেন না? এই অদ্ভুত সব কথা এখানে বলা হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। আর এটা অপমানজনক কথা। আমরা সবাই ভারতের নাগরিক। একজন উপজাতি বলে তার ডকুমেন্ট দেখা হবে না, আর একজন উপজাতি নয় বলে, বিশেষ করে বাঙালি বা হিন্দিভাষী হলে তার ডকুমেন্টটা দেখতে হবে। এটা কি ধরনের কথা? এটা বৈষম্য কথা। এই ধরনের সুপারিশ রয়েছে এখানে। আপনাদেরকে বললে আমি যদি বলা শুরু করি 1 ঘন্টা লেগে যাবে। যাই হোক, আমি এটা বলছি না। তো আজকে আপনাদের কাছে বিষয়টা এই জন্য রাখলাম, আপনারা গভীরভাবে বিষয়টা নিয়ে ভাবুন এবং রাজনৈতিক নেতাদের উপর চাপ সৃষ্টি করুন, যাতে এই বিষয়ে তারা খুব সতর্ক থাকেন, যাতে বরাক উপত্যকায় এ ধরনের কোনো ধরনের আইন কার্যকর করার যাতে কোনো প্রচেষ্টা না হয়, সেই দিকে তারা নজর রাখবেন। নমস্কার।